নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে আমাদের দেশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেব সারা দেশে কবে থেকে ভোট শুরু হবে, রাজ্যে কোন কোন দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট, তার সাথে এই লোকসভা ভোটের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সম্পর্কিত একটি টপিক, যা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ নির্বাচন কমিশন, যা কম্পিটিটিভ এক্সামের পলিটি সাবজেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু এই পার্ট থেকে খুব কোশ্চেন আসে। আজকের ভিডিওতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার টোটাল টপিকটি আলোচনা করব, তার সাথে 18তম লোকসভা ভোটের যে দিন ঘোষণা হয়েছে সেটিও দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও যে 18তম লোকসভা ইলেকশন 2024, তার সাথে কি মেন গুরুত্বপূর্ণ হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন। কি বলছে যে ইলেকশন কমিশনার অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি হলেন রাজীব কুমার। সেই রাজীব কুমার ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে সারা দেশে 7টি ফেজে ভোট হবে। ভোট শুরু হবে এবছর 19শে এপ্রিল থেকে, আর ভোটের রেজাল্ট ঘোষণা হবে 6ই জুন। তারপরে কিন্তু কেন্দ্র সরকারে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এখন পশ্চিমবঙ্গে কোন কোন দফায় ভোট হবে দেখে নেব। আর তার আগে, ভোট আপনার সাংবিধানিক অধিকার, তো নিজের ভোট নিজে দিন। অবশ্যই বুথে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন। কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নিজের ক্ষমতা জারি রাখুন। সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু 7টি দফায় মোট ভোট হবে। তার প্রথম যে দফা অর্থাৎ প্রথম ফেজের ভোট হবে 19শে এপ্রিল। কোন কোন কেন্দ্রে ভোট হবে? উত্তরবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট হবে। আর দ্বিতীয় দফায় ভোট হবে 26শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এটাও কিন্তু সেই উত্তরবঙ্গে। আর তৃতীয় দফা হলো 7ই মে। 7ই মে ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। এ হলো তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ভোট। এখন চতুর্থ ফেজে বা ফোর্থ ফেজে ভোট হবে 13ই মে। কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে? ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর আর বীরভূম লোকসভা কেন্দ্রে। এরপরে হলো পঞ্চম দফা বা ফিফথ ফেজে ভোট হবে 20 মে। কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে? শ্রীরামপুর, হাওড়া, উলবেড়িয়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর আর বনগাঁতে। এখন ষষ্ঠ দফা বা সিক্সথ পেজে ভোট হবে 25শে মে। কোন কোন জায়গায় ভোট হবে? তমলুক, কন্টাই, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে ভোট হবে। আর শেষ লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট অর্থাৎ সপ্তম ফেজে ভোট হবে 1 জুন। কোন কোন কেন্দ্রে ভোট হবে? দমদম, বারাসাত, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার। এই লোকসভা কেন্দ্রে ভোট হবে সপ্তম ফেজে বা শেষ ফেজে। অর্থাৎ লোকসভাতে মোট 42টি সিট পশ্চিমবঙ্গে। এ হলো এবছরের ভোটের নির্ঘণ্ট। এখন আজকের মেন টপিক, পলিটির গুরুত্বপূর্ণ টপিক, যা হলো ইলেকশন কমিশন। তবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই টপিক শুরু করার আগে পশ্চিমবঙ্গের একটি বদনাম আছে। প্রত্যেকবার পশ্চিমবঙ্গে ভোটের সময় কিন্তু ব্যাপক ঝামেলা হয়, মারামারি হয়, এমনকি মানুষের প্রাণ যায়। রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ, অযথা ভোটে মারামারি করবেন না, বা আমাদের একটি প্রাণের দাম কিন্তু ভোটের থেকে অনেক বেশি। এখন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে ইলেকশন বডি বা নির্বাচনী বডি, অর্থাৎ নির্বাচনী সংস্থা। এরা কি করে? সারা দেশের ইলেকশনকে পরিচালনা করে। এখন এইদের কাছে কোন ক্ষমতা আছে? ক্ষমতা আছে রেসিডিওয়ারি পাওয়ার বলতে ভারতীয় সংবিধানে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, আর কিছু কিছু ক্ষেত্রে রাজ্য কেন্দ্র দুই পক্ষকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে।
এই তিন ক্ষমতার যে উপরে অর্থাৎ সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট আর স্টেট লিস্ট, এর উপরে যে ক্ষমতা সেই ক্ষমতা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার, সেই ক্ষমতা দিয়ে আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লোকসভা ভোট আর রাজ্য বিধানসভা ভোট পরিচালনা করা, তার সাথে রাজ্যসভার ভোট পরিচালনা করা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ভোট পরিচালনা করা। এখন ভারতীয় সংবিধানে এই নির্বাচন কমিশন নিয়ে কি বলা আছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 324 নম্বর ধারাতে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কথা বলা আছে। আর 326 নম্বর ধারায় বলা আছে আমাদের যে ভোটদান হচ্ছে প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক অধিকার। এখন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ইলেকশন কমিশন হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, এরা কিন্তু স্বাধীন, এদের যে নিরপেক্ষতা বজায় রাখা হলো মূল এদের দায়িত্ব। এখন কতজনের বডি আছে বা কতজন মেম্বার আছে? ভারতের ইলেকশন কমিশনের মেম্বার হচ্ছে 1+2, অর্থাৎ একজন হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচনী কমিশনার, তার সাথে দুজন হচ্ছে ডেপুটি ইলেকশন কমিশনার। কিন্তু হতে পারে তারা ডেপুটি, তিনজনের ক্ষমতা কিন্তু প্রায় সেম, তিনজনের পাওয়ার পুরো সমান। এখন এই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এই যে তিনজনের বডি, এদেরকে কে অ্যাপয়েন্ট করেন? দেশের রাষ্ট্রপতি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করেন। এদের টার্ম কত? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার টার্ম হচ্ছে 6 বছর কিংবা 65 বছর। যদি তার 6 বছরের মেয়াদ ফুরিয়ে যায় তাহলেই চলে যেতে পারে, কিংবা যদি বয়স সর্বোচ্চ 65 বছর পেরিয়ে যায় তখন তাকে পদ থেকে অবসর গ্রহণ করতে হবে, কিংবা তার পদের যে মেয়াদ সেটাও নির্ভর করে অনেক সময় আমাদের রাষ্ট্রপতির মর্জি অনুসারে। এখন ইমপিচমেন্ট মানে কোনো কারণে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পদচ্যুত করতে হয় তাহলে কিন্তু কি প্রসেস আছে? যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হলো সুপ্রিম কোর্টের জাজের সমতুল্য লেভেলে, তাই এনাকে পদত্যাগ করতে গেলে বা এনার পদ থেকে পদচ্যুত করতে গেলে 2 সভাতেই, লোকসভা বা রাজ্যসভাতে কিন্তু রেজলিউশন পাস করতে হবে। আচ্ছা, এই যে লোকসভা রাজ্য বিধানসভা ভোট তো প্রতি বছর হয় না, তাহলে বাকি বছর বা সারা বছর ইলেকশন কমিশন কি শুধু বসে থাকে? না, বসে থাকে না। সারা বছর এদের মেন কাজ হচ্ছে যে প্রতি বছর ভোটার লিস্টকে, আপডেটেড ভোটার লিস্ট পাবলিশ করা। প্রতি বছর ইলেকশন কমিশন 25শে জানুয়ারি নতুন ভোটার লিস্ট পাবলিশ করেন এবং যারা নতুন ভোটার তাদের হাতে ভোটার কার্ড তুলে দেন। 25 তারিখ হলো আমাদের দেশের জাতীয় ভোটার দিবস, কারণ এই দিনেই প্রথম ভারতবর্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হলেন সুকুমার সেন। কম্পিটিটিভে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও যদি আমি একটি রাজনৈতিক দল খুলতে চাই বা শুরু করতে চাই, আমার এই রাজনৈতিক দলের রিকগনিশন দেবে কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এমনকি আমি যদি যে চিহ্ন বা সিম্বল যে চয়েস করব সেটাও কিন্তু এই দায়িত্ব ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার। এখন এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোট ইলেকশন কমিশন কীভাবে ফাংশন করে? লোকসভা ভোট ইলেকশন ফাংশন, প্রথমে কি হয় যে ইলেকশন কমিশনের যে বেঞ্চ আছে সেই বেঞ্চ ডিক্লেয়ার করে লোকসভার ঘোষণা করে বা দিন ঘোষণা করে, যেটা হচ্ছে অলরেডি নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। আর সেই দিন থেকে কিন্তু মোরাল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, যেটাকে আমরা বলি MCC। মোরাল কোড অফ কন্ডাক্ট কি? যে যেদিন থেকে এই ঘোষণা হয়ে গেল সেদিন থেকে কিন্তু কোনো সরকার, রাজ্য কিংবা কেন্দ্র সরকার নতুন করে কোনো আইন আনতে পারবে না বা কোনো স্কিম আনতে পারবে না। অ্যাকচুয়ালি কি হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাজ এক প্রকার আর থাকে না বা তাদের আর ক্ষমতা থাকে না। ক্ষমতা কার কাছে চলে যায়? ক্ষমতা চলে যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে। কিন্তু ইলেকশন কমিশন এত বড় দেশকে কীভাবে একা হ্যান্ডেল করবে? করে কি যে তারা যে প্রতিটি রাজ্যের যে মুখ্যমন্ত্রী দ্বিতীয় সত্তা আছে, চিফ সেক্রেটারি আছে, কিংবা কেন্দ্র সরকারের প্রত্যেকটি দপ্তরের যে সেক্রেটারি আছে তাদের দ্বারা করেন। তার সাথে আমাদের জেলার DM আছে, SDO আছে, BDO আছে, তাদের দ্বারা কিন্তু পুরো সিস্টেমটা চালু রাখেন। এখন ভোটিংয়ের প্রসেস কি? প্রসেস হলো যে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই বা প্রার্থী হতে চাই তাহলে কিন্তু আমাকে নমিনেশন করতে হবে এবং মনোনয়ন জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? SDO অফিসে কিংবা DM অফিসে। এখন আমি মনোনয়ন জমা দিলাম, মনোনয়ন জমা দেওয়ার পরে কিন্তু সেটা স্ক্রুটিনাইজ করবে অফিসাররা যদি আমার মনোনয়নে কোনো ভুল আছে কিনা। মনোনয়ন জমা করার পরেও যদি আমার কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমি সেটা উইথড্রল বা তুলে নিতে পারি বা মনোনয়ন প্রত্যাহার করতে পারি। তারপরে ভোটের দিনের আগে প্রায় 2 সপ্তাহ সময় থাকবে ভোট প্রচারের জন্য। আর প্রচার কখন শেষ হবে? যেদিন পোলিং ডেট বা ভোটের দিন
তার ঠিক 48 ঘন্টা বাদে পুরোপুরি প্রচার বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রচার করতে পারবে না। এখন এরপরে কি হবে, যেদিন ভোটের দিন সেদিন সকাল থেকে প্রত্যেকটি বুথে বা পোলিং স্টেশনে ভোট হবে। বুথগুলি কোথায় হয় বা পোলিং স্টেশনগুলি কোথায় হয়, মেনলি প্রাইমারি স্কুল, হাই স্কুল কিংবা আইসিডিএস সেন্টার কিংবা স্থানীয় ক্লাব বা লাইব্রেরি বা কোনো সরকারি অফিসে এই বুথ স্টেশনগুলি হয়। আর সারাদিনের পর যখন ভোট শেষ হয়ে যাবে, সেই ভোটের সমস্ত জিনিসপত্র যারা ভোট দিতে নিয়ে আসছেন তারা নিয়ে জমা দেবেন কোথায়, ডিসিআরসিতে, যেখান থেকে তারা ভোটের ইনস্ট্রুমেন্ট নিয়েছিলেন সেখানে গিয়ে জমা দেবেন। আর সারা দেশে এবং সারা রাজ্যে যদি ভোট হয়ে যায় তারপরে কিন্তু একদিন ভোট ঘোষণা হবে বা রেজাল্ট ঘোষণা হবে, আর তারপরে কিন্তু নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এখন অফিসার কারা, মাথায় কারা বসে আছে, মাথায় বসে আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর তার নিচে প্রত্যেকটি রাজ্যে একজন করে থাকেন চিফ ইলেকটোরাল অফিসার। পশ্চিমবঙ্গে কিন্তু একজন চিফ ইলেকটোরাল অফিসার আছেন, গুলিয়ে ফেললে হবে না। এই চিফ ইলেকটোরাল অফিসার কিন্তু আলাদা, আর রাজ্য নির্বাচন কমিশন আলাদা। রাজ্য নির্বাচন কমিশনের এখানে কোনো ভূমিকা নেই, কোনো কাজ নেই। এই চিফ ইলেকটোরাল অফিসার হলো নির্বাচন কমিশনারের আন্ডারে প্রত্যেকটি স্টেটের একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারের অফিসার। আর এই চিফ ইলেকটোরাল অফিসারের আন্ডারে কারা কাজ করেন, প্রত্যেকটি জেলাতে যে ডিএমরা আছে বা রিটার্নিং অফিসার আছে, তার নিচে আবার ডিসিআরসি সেন্টার হয়, সেখানে একজন রিটার্নিং অফিসার থাকে। তারপরে কী হয়, প্রত্যেকটি বুথে বা পোলিং স্টেশনে থাকে প্রিজাইডিং অফিসার। এই প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে পুরো ভোটটাকে সেদিন যে বুথে চলছে তা পরিচালনা করা, এবং কোনো গোলমাল হলে সঙ্গে সঙ্গে ডিসিআরসিতে বা তার উপরে যিনি থাকেন তাকে জানানো। এই প্রিজাইডিং অফিসার ছাড়াও থাকেন ফার্স্ট পোলিং থাকেন, সেকেন্ড পোলিং থাকেন, থার্ড পোলিং থাকেন। এই যে ভোট কর্মীরা এনারা মেনলি হচ্ছেন কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কর্মচারী। এছাড়া থাকেন সিকিউরিটি বা নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্র সরকারের পুলিশ, সিআরপিএফ থাকে, এসএসবি থাকে, সিআইএসএফ থাকে, কিংবা এনএসজি কমান্ডার থাকে, বিভিন্ন ধরনের পুলিশ থাকে, তার সঙ্গে রাজ্যের পুলিশ থাকে। এছাড়াও সরকারি বা বেসরকারি পরিবহন কর্মীরা থাকে, ক্যামেরাম্যান থাকে, বিভিন্ন রান্নি বা আদার্স গ্রুপ ডি কর্মীরাও থাকে। আর ভোটের দিন কিন্তু শুধু নির্বাচনে যারা ভোট কর্মী তারা নিরাপত্তা কর্মী, তার সাথে যারা ভোটার তারা ছাড়া কিন্তু পোলিং স্টেশনের 100 মিটারের মধ্যে কেউ যেতে পারবে না। এর চারিদিকে কিন্তু 144 ধারা জারি থাকে। এখন ক্যান্ডিডেট কারা, যাদের বয়স হয়েছে 25 বছর তারা লোকসভা ভোটে নমিনেশন ফাইল করে। আর নমিনেশন ফাইল করার সময় তারা কিন্তু তাদের অ্যাসেট, সম্পত্তি, তাদের ক্রিমিনাল কেস কী আছে তা কিন্তু নির্বাচন কমিশনকে জানায়। নির্বাচন কমিশনার কিন্তু তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করে দেয়। আর যদি তারা ভোটে জিতে যায় তখন ডিসিআরসি থেকে তারা সার্টিফিকেট পায়, আর সেই সার্টিফিকেট নিয়ে তারা লোকসভাতে গিয়ে তারা এমপি হিসাবে শপথ বাক্য পাঠ করেন 5 বছরের জন্য। এখন ভোটার যাদের 18 বছর বয়স হয়েছে, যাদের এপিক কার্ড আছে বা ভোটার কার্ড আছে, নির্বাচন কমিশনের ভোটার কার্ড, তারা কিন্তু তাদের সাংবিধানিক অধিকার ভোটের দিন পোলিং স্টেশনে গিয়ে প্রয়োগ করেন। তবে যদি ভোটার কার্ড নাও থাকে তাহলে কিন্তু আদার ডকুমেন্ট, আধার কার্ড বা প্যান কার্ড দিয়েও হবে, কিন্তু সেখানে সময় লাগবে একটু। আর ওই নির্দিষ্ট ব্যক্তির যে ভোটার লিস্টের নাম কত নাম্বারে আছে সে সিরিয়ালের টোকেন কিন্তু ভোটের আগে সরকারি কর্মচারীরা আপনার বাড়িতে দিয়ে যাবে। আগে কি হতো, আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দিত, সেখানে কিন্তু একটা ম্যানিপুলেট করার ব্যাপার থাকতো, তাই সেটাকে সরকার থেকে এখন দেয়। এরপর আপনি ভোটের দিন ভোটিং সেন্টারে গেছেন বা পোলিং স্টেশনে গেছেন, আপনার ভোটার কার্ডকে মিলিয়ে দেখা হলো, আপনার সিরিয়াল নাম্বারের সঙ্গে মিলিয়ে দেখা হলো। তারপরে কি হবে, তারপরে আপনার আঙুলে কালি দেওয়া হয়, যেটা ভোটের কালি বলে। এই ভোটের কালি হচ্ছে সিলভার নাইটেড দবন, যেটা কিন্তু সেমি পার্মানেন্ট, প্রায় 1 মাস 2 মাস থাকে। এই কালিটার দেওয়ার মেন কারণ হচ্ছে যে আপনি একবার ভোট দিয়ে দিয়েছেন, আর অন্য কোনো জায়গায় আপনি দ্বিতীয়বার ভোট দিতে পারবেন না, কারণ ভারতবর্ষে একজন ভোটার একটি মাত্র ভোট দিতে পারেন। এখন আপনি যেখানে ভোট আছে, যে মেশিন বসানো আছে, ইভিএম মেশিন আছে, ইভিএম মেশিনের কাছে গেলেন, সেখানে কিন্তু আপনি প্রেস করলেন আপনার পছন্দ মতো ভোটারকে। তারপরে কি হয়, তারপরে ভিভিপ্যাট থাকে, আপনার যে ভোট আপনি পছন্দ মতো যে প্রার্থীকে দিয়েছেন সেই প্রার্থীতেই পড়েছে কিনা দেখার জন্য কিন্তু ভিভিপ্যাট মেশিন থেকে একটা কাগজ বেরিয়ে আসবে। আপনি দেখার পরে কিছুক্ষণের মধ্যে সেটা কেটে ওই মেশিনের মধ্যে পড়ে যাবে, আর তারপরে কিন্তু সাউন্ড বাজবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভোটটা ঠিকঠাক দেওয়া হয়েছে। পোলিং স্টেশন কি বললাম, বুথ বিভিন্ন সরকারি অফিসে বা স্কুল কলেজে হয়। মনে রাখতে হবে একটি পোলিং স্টেশনে সর্বোচ্চ 1200-এর বেশি কিন্তু ভোটার থাকে না। এখন ইলেকশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইলেকশন কী আছে,
প্রথম ভারতবর্ষে ইলেকশন চালু হয়েছিল 1951-52 সালে। যেহেতু সেই সময় প্রথমবার ভোট হচ্ছে আর পরিষেবা এতটা উন্নত ছিল না, অনেক দিন ধরে ভোট হয়েছিল। আর মনে রাখতে হবে ভারত কিন্তু বিশ্বের সবথেকে বৃহৎ ডেমোক্রেসি। ভোটে কিন্তু অনেকবার রুলস চেঞ্জ হয়েছে। আগে ভোট হতো ব্যালট পেপারে, এখন হয় ইভিএম মেশিনে। এখন ইভিএম কি? ইভিএম হলো, একটু আগে বললাম, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। কারা তৈরি করে? ভারতবর্ষের সংস্থা নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করে তারা হলো ইসিআইটি ইসিএল। এই ইসিআইটি ইসিআইএল এই ইভিএম মেশিন তৈরি করে। আর প্রথম ইভিএম মেশিন কাজে লাগানো হয়েছিল 1982 সালে কেরালা মিউনিসিপ্যালিটি নির্বাচনে। আর প্রথম কোন রাজ্যে ইভিএম মেশিন প্রথম ব্যবহার করা হয়েছে? 1999 সালে গোয়া বিধানসভা ভোটে। আর লোকসভা ভোটে কবে ব্যবহার করা হয়েছে? 2004 সালে। এখন ভিভিপ্যাটের প্রণাম হচ্ছে ভোটার ভেরিফাইড অডিট ট্রায়াল। এখন কি হয় যে মেশিন নিয়ে কিন্তু অভিযোগ করে বিরোধীরা যে মেশিনকে নাকি ম্যানিপুলেট করা যাচ্ছে বা কারচুপি করা যাচ্ছে। আপনি হয়তো পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কিন্তু ভোট চলে যাচ্ছে অন্য প্রার্থীতে। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ভিভিপ্যাট নিয়েছে, যেখানে আপনি যে সুইচটি টিপেছেন সেই সুইচেই ভোট যাচ্ছে কিনা পাশে একটি মেশিন থাকবে ভিভিপ্যাট মেশিন, সেখানে কিন্তু ওটা বেরিয়ে আসবে রিসিপ্টের মতো। কিছুক্ষণ আপনি দেখতে পারবেন, কয়েক সেকেন্ড পরে কিন্তু সেটা কেটে গিয়ে নিজে মেশিনে পড়ে যাবে, আপনি কিন্তু বাইরে আনতে পারবেন না। এর ফলে আপনি দেখতে পারবেন যে আপনার ভোট আপনার নিজের পছন্দ মতো প্রার্থীকে পড়েছে কি না। এখন প্রথম হচ্ছে 2013 সালে এই নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এই ভিভিপ্যাটকে ব্যবহার করা হয়েছিল। তারপরে 2019 সালে লোকসভা ভোটে এই ভিভিপ্যাটকে সারা দেশে ব্যবহার করা হয়। সুপ্রিম কোর্ট বলে যে রেজাল্ট ঘোষণা করার আগেই অবশ্যই মেশিনের সাথে ভিভিপ্যাটের 2% ভিভিপ্যাটকে মিলিয়ে দেখতে হবে, তবেই ডিসিআরসিতে নির্বাচন রেজাল্ট ঘোষণা করা যাবে। এখন নির্বাচন কমিশনের হাতে এমন ক্ষমতা দিয়েছে যে নির্বাচন যখন চলবে তখন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নিতে পারবে না বা কোনো কেস করা যাবে না। এখানে কিন্তু নির্বাচন কমিশনের শেষ কথা। এই হলো ভিডিও যেখানে আমি লোকসভা ভোট এবছরের লোকসভা ভোট তার সাথে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করলাম। আপনার লোকসভা কেন্দ্রে কবে ভোট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।